ছেলেটির নাম মানজ। সে কখনো চিটিং ছাড়া পরীক্ষায় পাশই করতে পারেনি। আগামীকাল থেকে ক্লাস 12-এর ফাইনাল এক্সাম শুরু হবে, সেই জন্য সে নকল তৈরি করছে। এই হলো মানজের বাবা, তার নাম রামবীর। এই গ্রামের একটা সরকারি অধিদপ্তরে অনেক বছর ধরে তিনি সততার সাথে কাজ করছে। তবে তার এই সততা একসময়ে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঘটনাটি ঘটেছিল গতকাল সন্ধ্যায়। তার কাছে অনেক আগে থেকেই কিছু ক্লিয়ারেন্স ফাইল জমা ছিল, যেগুলোতে তার সাইন করতে হতো। আর সরকার পক্ষ থেকে কৃষকদের জন্য অনেক পরিমাণে বীজ ফ্রিতে পাঠানো হয়েছিল। এই সমস্তটাই গ্রামের মেয়র সব আত্মসাৎ করে নেয়, আর সেখানেই রামকে বলা হয় সেই ফাইলটিতে সাইন করে দিতে, যাতে সরকার জানতে পারে সকল কৃষকদের ঠিকঠাকভাবে বীজ পেয়েছে। কিন্তু রামবীর সেখানে সাইন করে না। এই গলাস্বরের বিরুদ্ধে যখন সে প্রতিবাদ করে, তখন তার উপরে সিনিয়র কর্মকর্তারা হুমকি দেয় তাকে সাসপেন্ড করে দেওয়ার। কিন্তু রাম ছিল অনেক প্রতিবাদী একজন মানুষের সাথে। কথায় কথায় সে এতটাই রেগে যায় যে নিজের জুতো খুলে সে কর্মকর্তাকে মারতে শুরু করে। আর এই ঘটনার কারণে আজকে তার বাড়িতে সাসপেন্ড লেটার পাঠানো হয়েছে। কিন্তু রামের রক্ত যতটা গরম হয়েছিল, তার থেকে তার মা এক ধাপ এগিয়ে এইদিকে তার নাতিকে দাদার বন্দুক নিয়ে আসতে বলে। এখানে জানিয়ে রাখা উচিত, আসলে তার দাদা ছিল একজন মুক্তিযোদ্ধা। তার নাতিও ঠিক তেমনটাই করে। আর এইটা দেখে রামের স্ত্রী ও ছেলে তাকে আটকাতে চেষ্টা করে, কিন্তু এর মাঝেই পুলিশ সেখানে চলে আসে। পুলিশ আবার রামের মেয়রের পক্ষে, তাই তাদের কিছু করার থাকে না। আজ থেকে মানুষের বাবা রামবীর একজন বরখাস্ত হওয়া সরকারি কর্মচারী। রাতের বেলায় রাম জানায় সে হাইকোর্টে যাবে, অন্যায়ের বিরুদ্ধে সে মামলা করবে। শুরু থেকে তার স্ত্রী তার এই সততা নিয়ে অনেক বেশি বিরক্ত। সে যদি এখন মামলা করতে চলে যায়, তাহলে সংসার চলবে কিভাবে? কিন্তু রাম তার সিদ্ধান্তে অটল, তাকে কিন্তু এটাই করতেই হবে। এটা শুনে রামবীরের মা বলে, সংসার চালাতে মানজের দাদার পেনশনের টাকা কিন্তু দিতে পারবে না। এটা শুনে মানজ তার মাকে বলে, এইবার যদি সে ইন্টারমিডিয়েটটা পাশ করে ফেলে, তাহলে তার কোথাও না কোথাও একটা চাকরি তো হয়েই যাবে। দেখা যায় পরের দৃশ্যে আজ মানজের প্রথম ইন্টারমিডিয়েট পরীক্ষা। এখানে প্রত্যেকেই সাথে করে নিজের নকল নিয়ে এসেছে। এমনকি তাদের শিক্ষকদের কথাও একই রকম, যে তোদের প্রত্যেকবার পরীক্ষার সুযোগ দেওয়া হয়, এরপরেও তোরা ফেল করিস। এরপরই দেখা যায় ওই পরীক্ষার শিক্ষক সরাসরি বোর্ডে সব উত্তর লিখে দেয়, অর্থাৎ এখানেও দুর্নীতি। এরপর হঠাৎ তাদের এখানে নতুন ডিসিপি সাহেব চলে আসে। সরাসরি এই ধরনের দুর্নীতি দেখে তিনি অবাক হয়ে যায়। সে যখন তাদের সাথে কঠোর হবে, তখনই সেখানে তাদের কলেজের প্রিন্সিপাল চলে আসে। খুবই আপ্যায়ন করে, তিনি তাকে ভিতরে নিয়ে যায়। আর ঠান্ডা মাথায় তিনি খুব সুন্দর সুন্দর কথা বলে অবশেষে তাকে ঘুষ খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু তিনি ছিলেন খুবই সৎ একজন অফিসার। সম্পূর্ণ ঘটনা তারা ক্যামেরায় ক্যাপচার করে, আর এর কারণে প্রিন্সিপালকে গ্রেপ্তার করে ধরে নেওয়া হয়। তারপর তারা আর নকল না করতে পারার কারণে সেই কলেজের প্রত্যেক ছাত্র ফেল করে। কয়েকদিন পর মনোজের বাবা রামবীর তার সাথে হয়ে যাওয়া অন্যায় বিচারের জন্য হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক ওই দিনই রাতের বেলা মনোজ আর তার ভাই খুব আনন্দ করতে করতে বাসায় ফিরে। তখন তার মা তাদের উপর খুব রেগে যায়, কারণ তার বাবার বিদায়ের সময় তারা ছিল না। কিন্তু সেখানে কোনো তাদের আফসোস ছিল না। আসলে তারা নতুন একটা কাজ শুরু করেছে। তারা তাদের ভাঙা ট্র্যাক্টরের ইঞ্জিনটা কাজে লাগিয়ে ছোটখাটো একটা যাত্রীবাহী গাড়ি বানিয়েছে, আর সেখান থেকে যাত্রীবাহী পরিবহন করে সারাদিন বেশ ভালোই রোজগার হয়েছে। পরদিন তারা আবারও কাজে বের হয়। এলাকার সেই মেয়রের নামে একটা বাস ছিল। তাদের এই নতুন পরিবহনের কারণে মেয়রের যাত্রী কিছুটা কমে যাচ্ছিল, তাই কন্ট্রাক্টর এসে তাদের সাথে ঝামেলা শুরু করে দেয়। সেই কন্ট্রাক্টরের সাথে আরো দুজনের কথা কাটাকাটি হয়। এক সময় মনোজের বাবার নামে যখন উল্টাপাল্টা কথা বলা শুরু করে, মনোজের বড় ভাই ডিরেক্ট তাকে জুতা পেটা শুরু করে। অবশেষে তাদের সাথে কথা না পেরে সেই কন্ট্রাক্টর তাদের হুমকি দিয়ে চলে যায়। সেদিন বিকালে তারা তাদের যাত্রী নিয়ে ফিরছিল। হঠাৎ সামনে দেখতে পায় পুলিশের একটা গাড়ি। এসেই তাদেরকে আটকে দেয়, আর পুলিশ তাদের দুই ভাইকে থানায় নিয়ে অন্যায়ভাবে মারতে শুরু করে। এখানের কনস্টেবল যখন তাদের বাবার নামে বাজে কথা বলে, তখন তারা দুজন তাদেরকে ছাড় দেয় না। মনোজের প্রতিবাদী কথা শুনে কনস্টেবল তাকে বলে, যা কি করবি কর, তোকে ছেড়েই দিলাম,
যদি কিছু করতে না পারিস তাহলে তোর ভাইকে আর ফিরে পাবি না। কনস্টেবল ভাবে ছোট্ট ছেলেটা বড় বড় কথাই বলতে পারবে, সে কিছুই করতে পারবে না। কিন্তু মানুষের মাথায় একটা বুদ্ধি আসে। তাদের পরীক্ষার সময় যে অফিসার এসেছিল সেই লোক খুবই সৎ ছিল। তার মাথায় চলে আসে, সে চিন্তা করে ফেলে সেই অফিসারের কথা। সে সরাসরি সেই ডিসিপির বাড়ি চলে যায়। এত রাতে তিনি ঘুমিয়ে পড়েছিলেন, তাই দারোয়ান তাকে ঢুকতে দেয় না। বাইরে থেকে মানুষ তাকে চিৎকার করে ডাকতে থাকে। একসময় সে বাইরে বের হলে মানুষ তার কাছে সাহায্য চায়, কিন্তু সে তাকে সকালে আসতে বলে। আর এইখানে মানুষের রাগ উঠে যায়। সে চিৎকার করে বলতে থাকে, সেদিন কেন দেরি করে আসলেন না? তাহলে তো পরীক্ষায় আমি পাশই করে যেতাম। সেদিন আপনার ইমানদারি ছিল, আজ আপনার ইমানদারি কোথায়? এই কথা শুনে দুষ্যন্ত সাহেব বাইরে চলে আসে। তারপর তার কাছে সমস্ত ঘটনা শুনে তারপর তাকে নিয়ে পুলিশ স্টেশনে যায়। থানার ভিতরে গিয়ে প্রথমে তিনি জিজ্ঞাসাবাদ করে, এই ছেলেদেরকে কেন আটকিয়ে রেখেছ? এইদিকে থানার কনস্টেবল আগে থেকেই খবর পেয়ে মিথ্যা একটা গল্প সাজিয়ে রেখেছে। আজ নাকি বাজারে ঝামেলা করে ওর বড় ভাই এই ব্যক্তির পা ভেঙে দিয়েছে। কিন্তু দুষ্যন্ত সাহেব বুঝতে পারে এটা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা। তাই সে একটা লাঠি নিয়ে খোড়া সাজার ব্যক্তির পায়ের উপর আঘাত শুরু করে দেয়। আর এই ভয়ে স্বাভাবিকভাবে সে দৌড়ে চলে যায়। এইখানে প্রমাণ হয়ে যায় যে এটা সম্পূর্ণ বানোয়াট ঘটনা। এরপর মানুষ আর তার ভাইকে বাড়ি চলে যেতে বলে। তারা দুজন দুষ্যন্ত সাহেব ধন্যবাদ জানিয়ে বাইরে যেতে শুরু করে। রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষ দুষ্যন্ত সাহেবকে বেশ প্রশংসা করে। কিছুক্ষণের মধ্যেই তিনি গাড়ি নিয়ে তাদের পাশে এসে থামে আর তাদের গাড়িতে উঠতে বলে। নিজে এসে তাদের গ্রামে ছেড়ে আসবে। গাড়িতে উঠে মানুষ তার দিকে তাকিয়ে থাকে। সে তাকে নিজের ইন্সপিরেশন হিসেবে মেনে নিয়েছে। দুষ্যন্ত সাহেবও তার বেশ কিছু প্রশংসা করেন। সে জানায় তার মধ্যে বেশ ভালো সাহস আছে। দুষ্যন্ত সাহেব গাড়ি চালাচ্ছে আর হাসছেন। তাদের বাড়ি পৌঁছে যখন চলে যাবেন তখন মানুষ তাকে জিজ্ঞেস করে, স্যার, আমি আপনার মতো হতে চাই, আপনি বলে দিন কি করলে আমি আপনার মতো হতে পারবো? সে সোজা শুধু একটা কথারই উত্তর দেয়, তা হলো চিটিং করা ছাড়তে হবে। এতটুকু বলে তিনি হাসতে হাসতে চলে যায়। কিন্তু এই কথাটা মানুষের মনের মধ্যে ভালোভাবে গেঁথে যায়। পরের বছরে পরীক্ষা চলে আসে। সবাই নকল করলেও শুধু মানুষই নকল করেনি, কারণ স্যার বলেছে যে। তারপর থার্ড ডিভিশন নিয়ে পাশও করে যায়। কয়েক বছরের মধ্যে মানুষ বিয়ে পাশ করে ফেলে। আর সেদিন তার দাদি তার বাক্স থেকে পেনশনের টাকা মানুষের হাতে তুলে দেয়। পুলিশ হয়ে বাসায় আসবে কিন্তু, আর টাকার কথা তোর চিন্তা করা লাগবে না, টাকা কোনো না কোনো ভাবে ম্যানেজ তো হয়েই যাবে। পরদিন বের হয়ে যায় পুলিশ হওয়ার চিন্তায়। বাসে করে যাওয়ার সময় মানুষ ঘুমিয়ে পড়ে। গোয়ালিহাট চলে আসলে কন্ট্রাক্টর তাকে ডেকে ঘুম ভাঙায়। কন্ট্রাক্টরের ডাকে তার ঘুম ভেঙে পড়ে। মানুষ খেয়াল করে তার ব্যাগটা নেই। কন্ট্রাক্টর জানায় ওই মহিলাটা তার ব্যাগ নিয়ে আধা ঘন্টা আগে চলে যায়। এটা শুনে তো মানুষ প্রায় পাগলের মতো হয়ে যায়। একা একা অজানা শহর, তারপর দাদির কষ্টের টাকা পয়সা সব হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে সেই মহিলাটাকে। পরদিন সকালে কোচিং এর সামনে তিনি জানতে পারে 3 বছরের জন্য বন্ধ করা হয়েছে। টিএসপির কোনো নিয়োগ নেই এখন। এটা শুনে আরো মন ভেঙে যায়। পরে কয়েকদিন খাওয়া দাওয়া না করেই এখানে সেখানে সে ঘোরাফেরা করে। একদিন ক্ষুধা সে সইতে না পেরে তখন চলে আসে একটা দোকানে। দোকানের মালিক ভালো হওয়ায় খাবার চাইতেই তাকে খাবার দিয়ে দেয়। এতদিন না খাওয়া মানুষ নিমিষেই খাবার শেষ করে ফেলে। তারপর দোকানিকে বলে, আমাকে কাজ দিন, খাওয়ার বদলে কাজ করে দিব আমি। কিন্তু দোকানি জানায়, যাও, লাগবে না, তুমি তো ছাত্র, সমস্যা নেই। তবে মানুষ কারো থেকে ফ্রিতে কিছু খাওয়ার মতো ছেলে না। তখন পাশ থেকে একজন ছেলে বলে, আমি দিয়ে দিব তোমার টাকা। ওর নাম প্রীতম। সেও মানুষের মতো ডিএসপি হতে এসেছিল। তারপর বাড়ি যাওয়ার কথা বললে সব কাহিনী খুলে বলে, কোনোভাবে বাড়ি যাওয়া সম্ভব না আমার। তারপর প্রীতম দিল্লি যাবে বলে জানায়, আইপিএস এর জন্য কোচিং করতে। আইপিএস যে কি সেটা সে জানে না। পরে প্রীতম মানুষকে বুঝিয়ে বলে আইপিএস ডিএসপি থেকেও অনেক বড় পদ। এটা শুনে মানুষ তো আইপিএস হবে বলে জানিয়ে দেয়। আর প্রীতমকে খুব করে রিকোয়েস্ট করে তাকে সাথে নিয়ে যাওয়ার জন্য। প্রীতমও রাজি হয়ে যায়। তারপর এসে পড়ে দিল্লিতে প্রীতমের বাসায় ওঠে মনোজ। পরদিন সকালে তুতুল নামে একজন এসে গৌরী নামে একজনের সাথে দেখা করতে নিয়ে যাবে ওদের। সামনের সপ্তাহে আইপিএস হয়ে যাবে। তখন তিনি ইউপিএসসি পরীক্ষা সম্পর্কে ধারণা দেয়। টোটাল 2 লক্ষ হিন্দি মিডিয়াম শিক্ষার্থী অ্যাপ্লাই করলেও আইপিএস হয় মাত্র 20 থেকে 30 জন। শুনে তো সবার খিল আটকায় যায়। পরে মানুষ বলে, ভাই, আমার শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে টাকার। আমার একটা কাজ পাইলে ভালো হইতো। তখন গৌরী ভাই বলে, ঠিক আছে, আমিও ওইখানে এসে 3 বছর লাইব্রেরিতে কাজ করেছি, লজ্জার কিছু নেই। পরদিন একটা কাজ পেয়ে যায়। লাইব্রেরিতে টয়লেট পরিষ্কার করা, সেই সাথে সব বই পরিষ্কার করে ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখা। মাসে 280 টাকা, সাথে থাকার রুমও দিবে তারা। তারপর থেকে মানুষ দিনে কাজ করত আর রাতে পড়াশোনা করত। সপ্তাহখানেক পরে গৌরী ভাইয়ার ফাইনাল রেজাল্ট বের হয়।
কিন্তু এবারও সে পাশ করতে পারেনি, আর এটাই ছিল তার শেষ ট্রাই। সে পরীক্ষায় টপ করেছিল ইংলিশ মিডিয়ামে দীপমোহন। আর এইটা দেখে প্রীতম তার গুরুকে চেঞ্জ করে নেয়। যেহেতু আইপিএস তো হতে পারলো না, তখন চায়ের দোকান খুলবে গৌরী ভাই। সে সবাইকে ফ্রিতে টিউশন দিবে। সে হতে না পারলে তো কি হয়েছে, তার টিউশনের মধ্যে যদি একজনও যদি হতে পারে, এইটাই তার সার্থকতা। এইভাবে দিন কাটতে থাকে। আর এর মধ্যেই মানুষের প্রথম ইউপিএসসি পরীক্ষা হয়, কিন্তু সে পাশ করতে পারেনি বলে মন খারাপ করে থাকে। সেজন্য গৌরী ভাইয়া মানুষকে বুঝায়। তারপর থেকে আবারও সেই আগের রুটিন চালু হয়ে যায়, কাজ আর পড়াশোনা। এইভাবে চলে যায় একটা বছর। আবার চলে আসে পরীক্ষার দিন। প্রীতম ফেল করে, কিন্তু পাশ করে যায় মানুষ। প্রিলিত হলো, এবার রিটেনের পালা। গৌরী ভাইয়া প্রীতম সবাই খুব খুশি হয়ে যায়। পরে রিটেনের জন্য কোচিং করতে এসে পৌঁছায় এক কোচিং এ। অনেক করে বলে 1200 টাকায় ফিক্সড করে, তারপর মাত্র 680 টাকা দেয়, আর বাকিটা পরে দিবে বলে জানায়। প্রথমে না করলেও সেটা নিয়ে নেয়। ঠিক আরেকজন আসলে মানুষকে ছবি লাগাতে সাহায্য করতে বলে বাবা আর মেয়েকে কোচিং এর সম্পর্কে বলতে লাগলে মানুষ দীপমোহনের ছবি নিয়ে এসে বলে, উনি তো এখানে পড়েনি, আমি তাকে পার্সোনালি চিনি, উনি তো কোনো কোচিংই করেনি। তখন পাশের ঘরে নিয়ে বুঝায় মানুষকে যে একেই বলে অ্যাডভার্টাইজিং। দীপমোহনকে 1.5 লাখ টাকা দিয়েছি টপ করার জন্য, জাস্ট সে বলবে সে আমাদের কোচিং থেকে পড়াশোনা করেছে, তুমি টপ করলে তোমাকেও দিব। তারপর ওদেরকে আবার মিথ্যা বলতে নিলে সব সত্য বলে দেয় মানুষ। মেয়েটির নাম শ্রদ্ধা যোশী। তারা এখানে কোচিং করবে না বলে জানিয়ে দেয়। তারপর মানুষে বলে দেয় সেও করবে না। প্রথমে টাকা না দিতে চাইলেও পরে দিয়ে দেয়। মানুষ গিয়ে পরিচিত হয় ওদের সাথে, আর লাইব্রেরিতে পড়ে এটাও জানে। হঠাৎ একদিন মানুষ লাইব্রেরিতে এসে ইঞ্জিনিয়ারিং এর একটা বই দেখতে থাকলে শ্রদ্ধা এসে পড়ে, আর ভুলে মনে করে মানুষ ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। মানুষ তার ভুল ভাঙালো। তারপর শ্রদ্ধা কোথায় থাকেন তা জানতে চাইলো, আর সে এমবিবিএস করতে করতে আধা রাস্তা ছেড়ে এসেছে এটাও বলে। তারা দুজন কথা বলতে থাকলে লাইব্রেরিম্যান চিল্লায়। তখন শ্রদ্ধা বোঝা যায় মানুষ এখানে কাজ করে। পরদিন মানুষও ওই একই কোচিং এ ভর্তি হয় যেখানে শ্রদ্ধা পড়তো। একদিন ক্লাসের স্যার এসে মানুষকে গিফট দেয়, কারণ সে সবচেয়ে ভালো রচনা লিখেছিল। পর বিকেল বেলায় গৌরী ভাইয়ের টঙে বসে গল্প করতে থাকে ওরা চারজন। ট্রুথ ও ডিয়ার খেলার সময় শ্রদ্ধাকে গান করতে বলে মানুষ। অনেক সুন্দর একটা গান গাইছে। এইভাবেই কাটতে থাকে ওদের দিন। কিছুদিন পর কোচিং এর এক ক্লাসের স্যার রকেট সম্পর্কে বলতে জিজ্ঞেস করলো মানুষকে বলতে বলে শ্রদ্ধা, কারণ সে ইঞ্জিনিয়ারিং এর ছাত্র। তখন মানুষ বলে আমি বিয়ে করেছি। সবাই তো হাসতে শুরু করে। শ্রদ্ধার তো মনই ভেঙে যায়, সে কান্না করতে থাকে। পরদিন লাইব্রেরিতে ভাঙাড়ি বিক্রির টাকা কম কেন জিজ্ঞেস করে লাইব্রেরিম্যান। পরে মানুষ বলে যা দাম হয়েছে তাই তো দিয়েছি। কিন্তু এটা শুনে লাইব্রেরিম্যান খুব রেগে যায়, আর তার সাথে খুব বাজে কথা বলে, এবং সেই সাথে তার বাবাকে চোর বললে লাইব্রেরিম্যানের উপর খুব রেগে যায়। তখনই মানুষ স্যান্ডেল দিয়ে মারতে যায়, কিন্তু না মেরে বের হয়ে চলে আসে, চাকরি ছেড়ে দেয়। কিছুদিন পর প্রীতমকে খুঁজতে খুঁজতে চলে যায় মালিকাগঞ্জে। এসে দেখে ছোট্ট একটা ঘরে আটা ভাঙানো কাজ করছে। সারাদিন আটা ভাঙার পর আর রাতে পড়াশোনা করে। প্রীতম তার সাথে বাসা যেতে বললেও মানুষ কোনোভাবেই রাজি হয় না। সে ওইভাবেই পড়াশোনা করবে। এরপর রিটার্নের দিন চলে আসে। খুব ভালো লেখেছে ইংলিশ রিটেনে। বের হওয়ার সময় নোবেল নামে একজনকে বলে অনেক ভালো হয়েছে, এবার তো ভাইবার কল শিওরই আসবে। তোম জানা টপিক এসেছিল টেরোরিজমের সম্পর্কে, কিন্তু নোবেল জানায় ওটা টেরোরিজম ছিল না, ওটা ট্যুরিজম ছিল, ফেল করবি তুই শিওর। এইটা শুনে যেন মানুষের জীবন ওলট পালট হয়ে যায়। দ্বিতীয় বছরও নষ্ট হয়ে গেল। পরদিন অনেক কষ্ট বুকে নিয়ে এসে পৌঁছায় শ্রদ্ধার বাসায়। শ্রদ্ধা বাসায় না থাকার কারণে কেয়ারটেকার কল দেয় তাকে। মানুষ শ্রদ্ধাকে বলে তোমাকে সরি বলতে এসেছি, কিন্তু শ্রদ্ধা বলে তুমি ফেল করেছো, আবার পড়াশোনা বাদ দিয়ে আমার বাড়িতে কি করতে এসেছো? মানুষ জানায় ভালোবাসি তোমাকে, শুধু তুমি একবার বলো ভালোবাসি, দুনিয়ার সবকিছু ওলট পালট করে দিব। কিন্তু শ্রদ্ধা না করে দেয়। এমনিতে মনোজের মন ভাঙলো, আর এটা শুনে আরো মন ভেঙে যায়। তারপর দিল্লিতে না গিয়ে সোজা নিজের গ্রামে চলে আসে। বাড়িতে এসে দেখতে পায় দাদি মারা গিয়েছে তার, কিন্তু মানুষ আর তার বাবাকে জানায়নি। এর কারণ দাদি মারা যাবার সময় বলেছিল দুইজন অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়েছে, ওদের বলে যেন অযথা পেরেশানি না দেয়। কষ্ট আর কত সহ্য করা যায়, একের পর এক কষ্ট পেয়ে যাচ্ছে বেচারা। পরে তার মা অনেক কষ্ট করে সান্ত্বনা দেয় মানুষকে। দুজনেই কান্না করতে থাকে। তখন মা বলে সামনের বার তো পুলিশ হয়েই আসবি বাবা, তাই না? এই পর্যায়ে চলে আসে দিল্লিতে। একদিন কাজ করার সময় গৌরী ভাইয়া মানুষের বাবাকে নিয়ে আসে সেখানে। কে এসেছে জানতে চাইলে বাবা বলে চল বাড়ি যাবি, এই নরকের মধ্যে আর থাকা লাগবে না, দুই বাপ বেটা মিলে কালোবাজারি করবো। মানুষ তো বাবার মুখে এই কথা শুনে অবাক হয়ে যায়। বাবার মুখে এই কথা? তখন তার বাবা বলেন নিজের মা মারা গিয়েছে সেটাও জানতে পারিনি, লড়তেছিলাম নিজের লড়াইয়ে, ভেবেছিলাম একদিন না একদিন সত্যের জয় হবে, কিন্তু হেরে গিয়েছি এই টাকার কাছে। তখন মানুষ তার বাবাকে অনেক করে বোঝায়, আপনিই তো শিখিয়েছিলেন
কখনো খারাপ পথে যাওয়া যাবে না, আর হার মানা যাবে না। তারপর মনে বল নিয়ে আবার চলে যায় বাবা। তখন থেকে মানজ 16 ঘন্টা আটা ভাঙতো, 6 ঘন্টা পড়তো আর 3 ঘন্টা মাত্র ঘুমাতো। একদিন কোচিং করার সময় শ্রদ্ধা মানজকে সরি বলতে আসে। তুমি হঠাৎ করে আমার বাড়িতে চলে এসেছিলে, আমি কি বলতে কি বলেছিলাম কিছুই বুঝতে পারিনি। তখন আবার 1 মিনিট পর কল দিয়েছিলাম, কিন্তু তুমি ততক্ষণে চলে গিয়েছিলে। বাহিরে কোথাও কথা বলতে চাইলে মানজ জানায় প্রিলির পর। তখন সে বলে সেটা তো আরো 2 মাস পর। তখন থেকে আবারও শুরু হয়ে যায় মানজের রোজকার রুটিন। কিছুদিন পর আবারও প্রিলির রেজাল্ট দেয়। মানজ না আসায় তার কাছে খবর দিতে আসে প্রীতমের সাথে শ্রদ্ধা। এসে তো শ্রদ্ধা অবাক হয়ে যায়, এর মধ্যে কিভাবে পড়াশোনা করে মানজ। শ্রদ্ধা মানুষকে হেল্প করতে চাইলেও সে না করে দেয়, সে কারো করুণায় বাঁচতে চায় না। তারপর কিছুদিন পর চলে আসে রিটেন পরীক্ষা। মানুষ 20টা পরীক্ষার মধ্যে কেবল 10-12টাই লিখেছিল। রেজাল্টের দিন যা হবার তাই হয়েছিল, সে আবারও ফেল করেছে। সন্ধ্যার সময় সবাই গৌরী ভাইয়ের চায়ের দোকানে মন খারাপ করে বসে থাকলে প্রীতম বলে যদি শ্রদ্ধার সাথে দেখা না হতো তাহলে তোর এতদিনে ক্লিয়ার হয়ে যেত। তোমার জন্য মানুষ ঠিকঠাক করে পড়তে পারে না। এইগুলো শুনে শ্রদ্ধার খুব মন খারাপ হয়ে যায় আর সেখান থেকে সে চলে যায়। তখন মানুষও যায় তার কাছে। তারপর শ্রদ্ধা বলে সেদিন তুমি আমার বাসায় এসে বলেছিলে যে আমি যদি তোমাকে ভালোবাসি তবেই তুমি পৃথিবীর সবকিছু ওলট পালট করে দিবে। তখন সে মানুষকে ভালোবেসে বলে জানিয়ে দেয় আর বলে দেখিয়ে দাও তোমার জাদু। সাথে সাথেই মানুষ এক দৌড়ে দীপমোহনের কাছে চলে আসে। এসেই বলে প্রিলি তো পার করতে পারে কিন্তু রিটার্ন তো পারি না। তখন দীপ বলে একটা প্রশ্ন লিখতে 8 মিনিট 20 সেকেন্ড সময় পাবা, এই সময়ের মধ্যে তোমার 200টি শব্দ লিখতে হবে। মনোজ বলে পারবো স্যার। তখন তাকে কলম আর কাগজ নিয়ে নিজের সম্পর্কে লিখতে বলে, কিন্তু সে 80 থেকে 90টা শব্দের বেশি লিখতে পারে না। নিজের সম্পর্কে 200টা শব্দও লিখতে পারলে না, তবে ওই টপিকগুলো কিভাবে তুমি লিখবে? না, তোমাকে দিয়ে হবে না। এইগুলো শুনে মন আরো খারাপ হয়ে যায়। গৌরী ভাইয়া তো পুরোই রেগে যায়, হবে না তোকে দিয়ে। 16 ঘন্টা যদি আটা ভাঙাস তাহলে কিভাবে তোর রিটেন ক্লিয়ার হবে? আজই তোর সব জিনিস নিয়ে আমার বাসায় চলে আসবি। আর তুতুল, আজ থেকে তোর দোকানে আসতে হবে না। তুই মনোজকে রান্না বান্না করে দিবি আর মনোজের যা যা লাগে তুই তা করে দিবি। দোকান আমি ঠিক একাই সামনে নিব। আর মানুষ, আমি তোর বাড়িতে মাসে মাসে টাকাও পাঠিয়ে দিব। কিন্তু মানুষ না করে দেয়। তখন গৌরী ভাইয়া বলে ফ্রিতে দিচ্ছি না, এগুলো বেতন পেয়ে ডাবল ফেরত দিবি, তাহলেই হবে। তারপরও না করলেও রেগে যায়। তখন মেনে নেয় মানুষ আর চলে আসে গৌরী ভাইয়ের বাসায়। পরদিন সকালে শ্রদ্ধা আসে আর একটা স্টপ ওয়াচ দিয়ে বলে এটা বাবা আমাকে দিয়েছিল, এটার একটাই শর্ত প্রতিদিন 16 ঘন্টা পড়া। তারপর সে শুরু করে দেয় পড়া। এখন সে একদমে পড়াশোনা শুরু করে। কোন দিক দিয়ে সময় শেষ হচ্ছে আর কোন দিক দিয়ে শুরু হচ্ছে সে টেরই পাচ্ছে না। একদিন শ্রদ্ধা এসে বলে আমার রিটেনের ডেট চলে এসে গিয়েছে, তো যাচ্ছি আমি। তারপর কিছুদিন কাটার পর গৌরী ভাইয়া এসে বলে ক্লিয়ার হয়ে গিয়েছে শ্রদ্ধার মেইন এক্সাম, সামনের মাসে ভাইবা। তারপর সময় কাটতে থাকে। এমনই একদিন পড়ার সময় কারেন্ট চলে যায়। ল্যাম্পপোস্টের নিচে পড়তে থাকে মানুষ। ঠিক তখনই তুতুল এসে খবর দেয় শ্রদ্ধা দিদি কল দিয়েছে, ফোনের ওপার থেকে জানায় পাশ করেছি, এখন আমি ডেপুটি কালেক্টর। এটা শুনে তো আরো খুশি হয়ে শুরু করে পড়া। তারপর মেইন এক্সামে পাশ করে যায় মানজ, কিন্তু প্রীতম এবারও ফেল করেছে। মানুষ শ্রদ্ধার সাথে কথা বলতে চাইলে রেগে যায় প্রীতম আর বলে আমি তো ফেল করেছি, কিন্তু তোর তো কোনো ফারাক পড়ে নাই, তোকে আমি এনেছিলাম, আইপিএস এর সম্পর্কে তুই জানতি না, আর এখন আমার কোনো খোঁজই রাখিস না তুই। তারপর বাড়িতে কল করে মানজ, শেষ করে শ্রদ্ধার বাড়িতে কল দেয়। শ্রদ্ধা নাই বলে জানিয়ে দেয় তার মা, কিন্তু বাসায় ছিল সে। তার মা মিথ্যা বলেছে। পরে সন্ধ্যার সময় কল দেয় শ্রদ্ধা আর জানায় তোমার ইন্টারভিউতে আসতে পারবো না, কারণ বাবাকে কে যেন জানিয়েছে আমি তোমার সাথে রাত কাটিয়েছি। কথা শেষ হলে মা জানায় ওকে এসব না জানালেও পারতি, তোর বাবার মন খারাপ হয়ে গেল। তখন শ্রদ্ধা বলে মা, কষ্ট তো আমি পেয়েছি, বাবা অপরিচিত একজনের কথা বিশ্বাস করলো। আর একটা কথা, আমি এখন আর বাচ্চা নেই, ডেপুটি কালেক্টর হয়ে গিয়েছি, চাইলে আমি নিজেই যেতে পারি, কিন্তু তোমাদেরকে কষ্ট দিতে চাইনি, প্লিজ বাবা যেতে দাও। এইদিকে প্রীতমকে কল দিয়ে জানতে পারে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তখন পুলিশ স্টেশনে চলে আসে। রাস্তার মধ্যে চিল্লাচিল্লি করায় ধরে এনেছে তাকে, আর তার থেকে 3000 টাকা ফাইনও নিয়েছে, আর 2000 টাকা দিলে তাকে ছাড়বে। তখন মানুষ বলে এই জন্য আপনি ধরতে পারেন, আর কোনো প্রমাণ ছাড়া ফাইন নিতে পারেন না, আর যেটা নিয়েছেন সেটা ঘুষ। এটা শুনে তো খুব রেগে যায় পুলিশ। ওই যে দেখেছিস আপনার সিনিয়র, তার সামনে ঘুষ নিচ্ছিস তুই। আর একটা কথা, আজ আমার আইপিএস এর মেন ক্লিয়ার হয়ে গিয়েছে, সামনে মাসে আমার ভাইবা। যদি আইপিএস হয়ে যায় তবে তোর চাকরিটার সবার প্রথমে আমি খাবো। তখন তার বসরা এসে তাকে ছেড়ে দিতে বলে আর টাকাটাও ফেরত দেওয়ায়। তারপর বাইরে এসে প্রীতমের ফোন চেক করে দেখতে পায় সেই কল দিয়েছিল শ্রদ্ধার বাড়িতে। তখন রাগ দেখিয়ে চলে যায় আর কন্ট্যাক্ট করতে বারণ করে। কিছুদিন কাটার পর চলে আসে ভাইবার দিন। বাবাকে মানিয়ে চলে আসে শ্রদ্ধা, এসে চুল কাটায় মানুষকে। তারপর প্রীতমের বাড়িতে চলে আসে আর তাকে ধন্যবাদ দেয়। প্রীতমের জন্যই
এত দূর পৌঁছেছে সে। তারপর তার বাবাকে কল দিয়ে মিথ্যা কথা বলার জন্য সরি বলে শ্রদ্ধাকে। প্রীতম মিথ্যাকে এত সুন্দর করে বলতে পারে তাকে টিভিতে রেকর্ডারে কাজ করতে বলে। প্রীতমের সাথে কথা বলার পর চলে আসে ইন্টারভিউ সেন্টারে। পর ডাক আসে মানুষের। যাওয়ার সময় এক চাচা তাকে বলে বোর্ডের চেয়ারম্যান ডক্টর মেহতাব, উনি এমনিতেই হিন্দি মিডিয়ামের শিক্ষার্থীদের পছন্দ করেন, এর জন্য ভুলিও বলো না তুমি ফেল করেছিলে, তাহলে কিন্তু সাথে সাথে বাদ দিয়ে দিবে। এরপর যে মেহতাব স্যার তার বায়োডাটা দেখে বলে ইন্টারে ফেল করেছিলে, সেবার আমাদের গ্রামে একজন ডিএসপি এসেছিল আর চিটিং করতে দেয়নি, তাই ফেল করেছিলাম। সাথে সাথে মানুষকে বের করে দেয় ডাক্তার মেহতাব। চলে যাওয়ার সময় এক ম্যাডাম বলে 2 মিনিট অপেক্ষা করো বাহিরে। বাইরে এসে শ্রদ্ধার দেওয়া সে চিঠিতে দেখতে পায় তুমি আইপিএস হওয়ার আটা ভাঙাও, আমি তোমাকেই বিয়ে করব। এরপর কিছুক্ষণ বসে থাকার পর আবারও তাকে কল করা হয়। এরপর ম্যাডাম তাকে জিজ্ঞেস করে তুমি তো চাইলে মিথ্যাও বলতে পারতে, তাহলে কেন বললে যে চিটিং করতা? এটা শুনে মানুষ বলে মন মানেনি ম্যাম, আমাদের গ্রামে সবাই চিটিং করে, এমনকি স্যাররাও সহায়তা করে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন অন্য একজন বলে আমার মনে হয় আপনি ভুল জায়গায় এসেছেন, আপনি তো ভালোই কথা বলতে পারেন, আপনার তো পলিটিক্স করলে ভালো হয়। আর মেহতাব স্যার বলে তুমি এখানে ফিট না, কিন্তু মানুষ বলে আমি এখানেই ফিট স্যার। তখন ডক্টর মেহতাব বলে আমরা কেন তাহলে তোমাকে এখানে সিলেক্ট করব? কত শত টপার আছে, তাদেরকে বাদ দিয়ে ইন্টারে ফেল করা একজন ছাত্রকে সিলেক্ট করব? এইগুলো শুনে মানুষ বলে স্যার আমি যেভাবে এত দূর এসেছি আর এত জুলুম অত্যাচার দেখেছি, সেসব টপারত দেখা দূরের কথা, তারা এইগুলো সম্পর্কে জানেও না। তারপরেও কনভিন্স হয় না মেহতাব স্যার। এদিকে ম্যাম বলে যদি তোমার না হয় তাহলে কি করবে, এইটা তো তোমার শেষ চান্স। তারপরও আমি হার মানবো না ম্যাম, আইপিএস যে হতেই হবে এমনটা না, আমার লক্ষ্য দেশকে ভালো করা, তো এজন্য গ্রামে গিয়ে মাস্টার্স করব আর বাচ্চাদের শিখাবো চিটিং করা ভুল, এইটাই আমার লক্ষ্য। তারপর তাকে চলে যেতে বলে। চোখের পলকে 1.5 মাস কেটে যায়। আজ ইউপিএসসি রেজাল্ট। মানুষ তো আসতেই চাচ্ছিল না, তাকে জোর করে ধরে আনে শ্রদ্ধা। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে রেজাল্টের জন্য। কতজনের মনের মধ্যে কত শত স্বপ্ন, কারোটা পূরণ হবে আর কারোটা ভেঙে চুরমার হয়ে যাবে। পরে চলেই আসে রেজাল্ট, কিন্তু দেখার সাহস নেই মানুষের, এর জন্যই শ্রদ্ধা যায়। আসলে মানুষ সেদিন ইন্টারভিউ দেওয়ার পরে বোর্ডের সবাই তার নামে অনেক সুনাম করতে থাকে। একজন তো বলেই ফেলে এমন মানুষকে যদি সিলেক্ট না করি তাহলে তো পরীক্ষা না নেওয়াই বেকার। সিলেক্ট হয়ে যায় মানুষ। শ্রদ্ধার ইশারা করার সাথে সাথে মাটিতে শুয়ে কান্না শুরু করে দেয়। ঠিক তখনই গৌরী ভাইয়া, প্রীতম ও তুতুল চলে আসে। সবাই অনেক খুশি হয় আর এই দৃশ্য ধারণ করে প্রীতমের রেকর্ডার হিসাবে। তারপর প্রীতম কল দেয় বাড়িতে। ভাই তো খুব খুশিতে দৌড়াতে দৌড়াতে এসে মাকে বলে। তারপর সে তার মার সাথে কথা বলে। মানুষের পর বাবাকে এসে বলে হয়ে গেছিস আইএএস? হ্যাঁ। শুনেই চৌহানকে বলতে যায় তুই একটা আইএএস এর বাবাকে সাসপেন্ড করেছিলি। কথা শেষ হতে সেই কোচিং এর মেয়েটা 1.5 লাখ টাকা ধরিয়ে দিয়ে বলে শুধু বলবা আমাদের কোচিং এ পড়েছো তুমি। তখন মানুষ বলে আমাকে মনে হয় আপনি চিনতে পারেননি। তারপর মনে পড়ে আর খুব করে টাকা নিয়ে যায় মেয়েটি। 1 বছর পরের ঘটনা। দিশান স্যারের কাছে আসে মানুষ। স্যার তো ওকে দেখে চিনতেই পারে না। তারপর মানুষ বলে স্যার চিটিং ছেড়ে দিয়েছি। আর এটা শুনে মানুষকে চিনে যায় আর আদর ও সম্মানের সাথে জড়িয়ে ধরে। স্যারের এক কথাতে কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে। আর এরই মাধ্যমে শেষ হয়ে যায় এই সিনেমাটি। সো ভিউয়ার্স, মুভির এক্সপ্লেনেশনটি শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওটিতে।